আইনজীবী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম। আজকের এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এবং সহানুভূতিশীল সমর্থক কর্মী সংগঠন নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমার আগে যারা কথা বলেছেন, যিনি কথা বলেছেন, আপনারা জানেন যে বাংলাদেশ একটা ভয়াবহ দুর্যোগের দিকে যে এইভাবে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এর আগে আমরা কথা বলেছি সরকার আসলে আপনারা জানেন যে অনির্বাচিত দখলকার, যারা ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতের সহায়তায় কিংবা ভারতের স্বীকৃতিতে যারা আসলে এখানে রাষ্ট্রের ক্ষমতা, সরকারের ক্ষমতা দখল করে বসে আছেন, তারা অতি তাড়াহুড়া করে কারো সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের করিডোরের যে চুক্তি করেছে, বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে যে চুক্তি করেছে, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যে চুক্তি করেছে, সমুদ্র নিয়ে যে চুক্তি করেছে, বাংলাদেশের গবেষণা নিয়ে যে চুক্তি করেছে, যেগুলিকে তারা বলছেন যে এখন সমঝোতা স্মারক, এগুলি চুক্তি নয়। আর প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ তার যে উদ্বেগের কথা, তার যে উদ্বিগ্নতার কথা, তার যে পরিস্থিতির কথা, সেটা আমরা আগে জানিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে এই সমস্ত সমঝোতার নামে ভারতের সাথে এইখানকার নিরাপত্তা বিরোধী, এইখানকার পরিস্থিতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি কিংবা যে সমঝোতা স্মারক হয়েছে তার প্রতিবাদে অন্যরাও কথা বলছেন। আমরা দেখেছি সরকার, বিশেষত এই সরকারের প্রধানমন্ত্রী, তিনি গতকালকেও এই সমস্ত চুক্তির পক্ষে কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা ট্রানজিট দিয়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে। প্রথমত আমরা বলতে চাই, আসলে আপনি মাননীয় শেখ হাসিনা, আপনি যেটাকে ট্রানজিট বলছেন, এটা ট্রানজিট নয়, আপনি মিথ্যাচার করছেন। আপনি ভারতকে করিডোর দিয়েছেন। ট্রানজিট আর করিডোরের মধ্যে যে পার্থক্য, বাংলাদেশের মানুষ সেটা জানে। বাংলাদেশের মানুষকে এতটা অজ্ঞ মনে করা এবং যেখানে সেখানে যেভাবে সেইভাবে মিথ্যাচার করা, এটা আপনার পদে থেকে আপনাকে মানায় না। ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশকে ব্যবহার করে ভারত হয় থাইল্যান্ডে যাবে, বার্মায় যাবে, চীনে যাবে, অন্য কোনো না কোনো একটা দেশে যাবে। আমরা ভারতকে ব্যবহার করে হয় নেপাল যাব, ভুটান যাব, চীনে যাব, অন্য কোথাও যাব। আপনি যে চুক্তি করেছেন, আজকে এগুলিকে কানেক্টিভিটির কথা বলছেন। এই কানেক্টিভিটি, ভারতের কানেক্টিভিটি তার নিজের সাথে, নিজের অন্য কোনো দেশের সাথে তার কানেক্টিভিটি হচ্ছে না। এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে যে মিথ্যাচার আপনারা সংসদে দাঁড়িয়ে করছেন, প্রধানমন্ত্রী হিসাবে করছেন, এইটা কোনোভাবেই আপনারা করতে পারেন না। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাকে নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে আমাদের অনেক কথা আছে। আপনি বাংলাদেশে অনেক ধরনের নিপীড়ন, নির্যাতন চালান, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের মানুষ আপনার এই নিপীড়নের জন্য হলেও একদিন ক্ষমা করতে পারে, একদিন আপনাকে আবার ক্ষমতায় আনতেও পারে। কিন্তু আপনি যদি বাংলাদেশের সপক্ষ ত্যাগ করে ভারতের পক্ষ নেন, বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষ ত্যাগকারীদের কখনোই ক্ষমা করে নাই। আপনি ট্রানজিটকে করিডোর বলছেন এবং করিডোরে কোনো সমস্যা দেখছেন না, তার কারণ আপনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে দেখছেন না।
আপনি ভারতের পক্ষ থেকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন, এই জন্য আপনি বাংলাদেশের কোন সমস্যা আপনার চোখে পড়ছে না। আপনি বাংলাদেশের পক্ষ ত্যাগকারী, ভারতের পক্ষ নেওয়া একজন মানুষ হিসাবে কথা বলছেন। ইতিহাস বলে এইখানকার অনেক স্বৈর শাসককে এইখানকার মানুষ ক্ষমা করেছে, কিন্তু যারা বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছে 268 বছর আগে বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছিল মীর জাফর, তাকে এখনো বাংলার মানুষ এই গালি থেকে, এই অভিশাপ থেকে রেহাই দেয় নাই। আপনি বাংলাদেশের পক্ষ ত্যাগ করলে বাংলাদেশের মানুষ আপনাকে মীর জাফরের কাতায় আপনার নাম লিখবে এবং ভবিষ্যৎ মীর জাফর হিসেবে আপনার নাম বাংলার ইতিহাসে লেখা থাকবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের পক্ষ নিয়ে, বাংলাদেশের পক্ষ নিয়ে, বাংলাদেশের স্বার্থ নিয়ে, বাংলাদেশের জন্য কানেক্টিভিটি দরকার, বাংলাদেশের জন্য ট্রানজিট দরকার। সেই ট্রানজিট, সেই কানেক্টিভিটি ভারতের সাথে সমতার ভিত্তিতে, এশিয়ার সাথে সমতার ভিত্তিতে, দক্ষিণ এশিয়ার সাথে সার্কের ভিত্তিতে আমরা অবশ্যই চাই। কিন্তু ভারতের স্বার্থে বাংলাদেশের ভূমি এমন ভাবে আমরা আপনাকে ব্যবহার করতে দিতে চাই না যাতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সীমানা অন্য কারো আক্রমণের, অন্য কারো স্ট্র্যাটেজিক এনিমির খাতায়, অন্য কারো শত্রুর খাতায় বাংলাদেশের ভূখণ্ড ভারতের একটা স্ট্র্যাটেজিক মিত্র হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে। এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, এই ক্ষমতা আপনার নাই। বাংলাদেশের ভেতরে যা কিছু আপনি করেন বাংলাদেশের মানুষ আপনাকে তারপরে আগেও বলেছে যে ক্ষমা করতে পারে। আপনার ব্যাপারে আরেকটা কথা বলে এই কথা শেষ করতে চাই, বাংলাদেশের পানি কোনো চুক্তির বিষয় না। আমাদের ভূমি ব্যবহার করে কারো আসলে ট্রানজিট হবে কি হবে না, এইখানে আসলে কানেক্টিভিটি হবে কি হবে না, এইটা আসলে চুক্তির বিষয়। কিন্তু পানি একটা ভৌগোলিক এবং প্রাকৃতিক অধিকারের বিষয়, এবং নদীর পানি নদীর নিজের অধিকারের বিষয়। আপনার সুপ্রিম কোর্ট, আপনার হাইকোর্ট বাংলাদেশের নদীকে জীবন্ত সত্তা হিসেবে রায় দিয়েছে। দুনিয়ার সমস্ত দেশ নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকার করে এবং নদীর পানির সবার আগের হকদার নদী নিচে, নদী বেঁচে থাকার পরে, নদীর তীরবর্তী মানুষ নদীকে বাঁচিয়ে রাখার পরে নদীর পানি ব্যবহার করতে পারে। নদীর পানি ব্যবহার করার জন্য নদীকে আড়াআড়ি বেঁধে ফেলা, নদীকে বেঁধে নদীকে মেরে ফেলার অধিকার কোন রাষ্ট্র, কোন দেশ কোনোভাবেই এই অধিকার আসলে ধারণ করে না। আপনি তিস্তাকে ভারতের অধিকারে দিয়ে এসছেন, আপনি তিস্তার অধিকার ছেড়ে দিয়ে তিস্তা অববাহিকা ম্যানেজমেন্টের ক্ষমতা ভারতের কাছে দিয়ে বাংলাদেশের পানির অধিকার আপনি ছেড়ে দিয়ে আসছেন। এই অধিকার আপনাকে বাংলাদেশের জনগণ দেয় নাই, প্রকৃতি দেয় নাই, নদী দেয় নাই, এটা আপনি করতে পারেন না। এবং পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব শব্দ বাংলা করে সমুদ্র বিজয় করেছি, বারবার সাথে আপনারা সমুদ্র বিজয় করেছেন, সেই বিজয়ের মিছিল করেছেন, উৎসব করেছেন। আপনার যদি এই ক্ষমতা থাকে আপনি বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশের সমস্ত অভিন্ন নদী, ভারতের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক নয়, অববাহিকা ভিত্তিক যেখান থেকে নদী এসছে সেই সমস্ত দেশের সাথে মিলে নদীর পানির ব্যবহারের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে আমাদের পক্ষ থেকে কথা বলুন। অন্যথায় আপনি বাংলাদেশে যেটা প্রথম বলেছিলাম, পানির প্রশ্নে মীর জাফর, আপনি সীমানার প্রশ্নে মীর জাফর, নিরাপত্তার প্রশ্নে মীর জাফর হিসাবে বাংলাদেশে আপনি চিহ্নিত থাকবেন। আগামী 250 বছরেও আপনার এই চরিত্রের যে অবলম্বন হয়েছে, আপনি ভারতের কাছে যেভাবে বাতানত করেছেন, যেভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন, সেটা থেকে আপনাকে রেহাই দেবে না দেশের জনগণ। সেই জন্য এই আন্দোলনের ডাক দিয়ে এবং এই সমস্ত সমঝোতা স্মারক বাতিলের আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের
বর্তমান সমন্বয়ক, প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, গণসংহতি আন্দোলনের বিপ্লবী সমন্বয়কারী জুনায়েদ সাকি এখন বক্তব্য রাখছেন। জুনায়েদ সাকি। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের সমাবেশ করব। আমাদের মূল লক্ষ্য আজকে বিক্ষোভ মিছিল করা। সহযোদ্ধা সম্মানিত সভাপতি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আপনারা যারা শুনছেন, বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন, সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানির লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে। এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এইরকম একটি ভোট ছাড়া বিধান ভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে
কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে, তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকে রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ এমন তলানিতে গিয়ে ঠেকছে, আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় আবার বসে উনি প্রথম দফতরে $20 বিলিয়ন চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ, তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসেছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের ঘাড়ে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে। ঋণ করবে, ঋণ শোধ করতে হবে আমার আপনাকে, আমাদের সন্তানদেরকে। আর লুট করবে আজিজরা, বেনজিররা, মতিউররা। পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয়, এনবিআর এর ফাঁস হয়, এমনকি সেনাবাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আজকে তার সেনাপ্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে। এই অবস্থা তৈরি করেছে কে? শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না। 18 সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই। বেনজির সাহেব 14 থেকে 18 দুইটা নির্বাচন গুম খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন। তখন তো বেনজির আহমেদ, জেনারেল আজিজ তারা কার লোক ছিল? এদের তৈরি করেছে কে? শেখ হাসিনা। এদের তৈরি করেছে কে? এই বিনা ভোটের সরকার। কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের, আমার আপনার রক্ত শুষে দিচ্ছে। বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না। চাল, ডাল, আলু, তেল, লবণ। আর সিন্ডিকেট আলারা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে। সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যেকোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে। ক্ষমতা তারা ছাড়বে না।
ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে, ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ঘুষে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারাদারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের, শ্রমিক আমাদের, শিক্ষক আমাদের, এই দেশের কৃষক আমাদের, সমস্ত জনগণ আমাদের, তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মস্তক, আপনার গতি, তার তত্ত্বের তাউস আমরা গলায় গামছা বেঁধে আপনাদেরকে নামিয়ে দেব। সেই দিন আসছে, নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই। সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গণতন্ত্র মঞ্চ লড়বে, সেই লড়াই আপনারা যোগ দিবেন। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। ধন্যবাদ জুনায়েদ শাকির। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। এখন বক্তব্য রাখছেন জননেতা সাইফুল হক। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চে এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, ভাষারী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু, মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের গণমাধ্যমের ভাই ও বোনেরা, সুধীমণ্ডলী, বন্ধুগণ, আপনাদের সবাইকে আমরা গণতন্ত্র মঞ্চ পক্ষ থেকে আমাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা যখন এখানে আজকে সমাবেশ করছি তখন আপনারা জানেন দেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে। আমরা লক্ষ্য করেছি আমাদের ছাত্ররা তারা কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা একটা আন্দোলনে তারা যুক্ত আছে। আজকের সমাবেশ থেকে আমি কোটা সংস্কারের আন্দোলনে যে হাজার হাজার, যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমর্থন, সংহতি এবং একাত্মতা ব্যক্ত করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, ৯/৬ না করে অনতিবিলম্বে ব্যবস্থাটা সংস্কার করুন। একই সাথে আজকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় নামে জবরদস্তি করে তাদের উপরে যে পেনশন স্কিম চাপিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা এটা গ্রহণ করেননি।
তাদের দাবির সাথে আমরা সংহতি জানাই, একাত্মতা জানাই এবং পরিষ্কার করে বলতে চাই, সরকার এতই দেউলিয়া, এখন তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আদায় করে জবরদস্তি করে শেষ রক্ষা করতে চায়। এই কারণের জন্য তারা আজকে এটাও পেনশন স্কিমের নাম করে তারা একটা জবরদস্তি ব্যবস্থা তারা চাপে দিতে চায়। এই খেলা আমরা বন্ধ করার দাবি জানাই। যখন আমরা এখানে সমাবেশ করছি, আপনারা জানেন দেশের একটা বিশাল অংশ জুড়ে এখন অকাল বন্যার, এখন পানির নিচে, বৃহত্তর সিলেট বিশাল অঞ্চল পানির জুড়ে, উত্তরাঞ্চলে বিশাল অঞ্চল এখন বন্যার পানিতে থই থই করছে। তানিয়ারা এখানে উল্লেখ করেছেন, ওরা এই সময় ভারত 42টা যে স্লুইস গেট, সেই গেটের পানি তারা ছেড়ে দিয়েছে। যখন আমাদের পানি দরকার তখন তারা পানি প্রত্যাহার করে, যখন অতিরিক্ত বৃষ্টির পানি হয়, বাড়তি পানি, তখন তারা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে আমাদের মানুষকে তারা ভাসিয়ে নিয়ে যায়। এই হচ্ছে সরকারের ভারত প্রীতির আরেকটা নমুনা। প্রধানমন্ত্রী এবার আপনারা সবাই জানেন, তিনি 22 তারিখে নরেন্দ্র মোদীর সাথে তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। আমরা উদ্বিগ্ন ছিলাম। ওবায়দুল কাদের গত বছরে যখন বললেন যে তলে তলে সমঝোতা হয়ে গেছে, তখন আমরা উদ্বিগ্ন ছিলাম এবার সমঝোতাটা কিভাবে হবে, এবার সমঝোতার আকার কি, ধরন কি, চরিত্র কি, আর কি কি ভারতকে তুলে দেওয়া বাকি আছে। 7 তারিখে আমরা একটা বুঝতে পেরেছি যে একটা অবৈধ দামি নির্বাচনে সরকারকে আরেকবার ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে তলে তলে তারা ভারতের সাথে যে ব্যবস্থা করেছে তার একটা নমুনাটা পাওয়া গেল। বাকি এবার প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেলেন, এবার বোঝা গেছে কি কি দেওয়া বাকি ছিল, তলে তলে তারা কি করে এসছেন। এবার তলে তলে সেই বোঝাপড়ার সমঝোতা দালিলিক প্রমাণ তারা ঘটিয়েছেন 10টা সমঝোতা স্মারকের মধ্য দিয়ে। কথা খুবই পরিষ্কার, এটা কি দ্বিপাক্ষিক কোন সফর? রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে এভাবে দেখেন না। প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে, তিনি সদল বলে গেছেন, তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে নির্দ্বিধায় সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসছেন। এটা কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। একটা স্বাধীন জাতি রাষ্ট্র কিভাবে আরেকটা দেশের সাথে সম্পর্ক করে, সে তার স্বাধীনতা, সে তার সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক বিধিবিধান এবং নিজের স্বার্থ বিবেচনা করে দর কষাকষি করে, ডিপ্লোম্যাটিক বার্গেনিং করে, যে তুমি আমাকে কি দেবে এবং তার বিনিময়ে আমি তোমাকে কি কি দিতে পারি। বাংলাদেশের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন, এবার বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট পানির বিষয়টা, প্রধানমন্ত্রী হাসিনা এটা শীর্ষ বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয় নাই। আপনারা দেখছেন তো, এটা কোনো আলোচনা পর্যন্ত হয় নাই। এবং বাস্তবে পানির বিষয়টা প্রকারান্তরে বাংলাদেশকে এখন তারা ভুলিয়ে দিয়েছে। বাচ্চাকে যেভাবে বুঝ দিতে হয়, বাচ্চাকে বুঝ দেবার মতন করে চীনা প্রস্তাবের বিপরীতে তিস্তা পানি ব্যবস্থাপনার নাম করে ভারত এখন তিস্তা ব্যবস্থাপনায় নিজেরা এখন যুক্ত হতে চায়। তার মানে সমস্যাটা পানির নয়, পানির কোনো বিষয় আর হাসিনা সরকার এজেন্ডার মধ্যে নাই। আমি আজকের সমাবেশ থেকে পরিষ্কার করে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার যে নতজানু নীতি নিয়েছে, দাসানুক নীতি নিয়েছে, এই সরকারের পক্ষে আগামীতে 1 ফোঁটা পানীয়, 1 কিউসেক পানীয় ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবে না। এই হলো সরকারের নমুনা। তিনি বলছেন প্রধানমন্ত্রী সমঝোতা স্মারকের অসুবিধা কি? অসুবিধা প্রথম হলো পানির বিষয়টা পুরোপুরি আপনি ছেড়ে দিয়ে বসছেন। 2 নম্বর হলো সীমান্তে হত্যাকাণ্ড, এটা এবারকার শীর্ষ বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয়নি। 2 নম্বর অপরাধ এই সরকারের,
এবং কোন আলোচনা পর্যন্ত নাই। প্রধানমন্ত্রী ফিরে আসার 32 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বিএসএফ আবার বাংলাদেশি নাগরিককে আবার তারা হত্যা করেছে। গত রাতে দামনহুদায় বিএসএফ আবার গুলি করেছে। এখন মুমূর্ষু অবস্থায় বাংলাদেশের মানুষ সেই নাগরিক এখন কোন রকমে বাঁচবেন কিনা জানি না আমরা। সীমান্ত হত্যার কোন বিষয়ে আলোচনা হয় নাই। আপনার 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ কি? আমাদের বাণিজ্যের বিশাল যে ভারসাম্যহীনতা। ভারত এখান থেকে $26 বিলিয়ন প্রতি বছর এখান থেকে তারা নাকি নিয়ে যায়, সেখান থেকে বাণিজ্য আকারে তারা বাণিজ্য করে। আমরা মাত্র $2 বিলিয়ন আমরা নাকি বাণিজ্য করি। এই হিসাবগুলো তলিয়ে দেখা দরকার। এই যে বিশাল যে ভারসাম্যহীনতা, এইসব নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। 4 নম্বর অপরাধ, আপনি ইতিমধ্যে আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছেন, পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন, বাংলা সমুদ্র বন্দর এবার ব্যবহার করার ব্যাপারে নতুন করে আবার সমঝোতায় আসছেন। বাংলাদেশের লাভটা কি? এর আগে আপনি ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন। সেখানে আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, আপনি যে ট্রানজিট করিডোর দিয়েছেন, বাংলাদেশের লাভের জায়গাটা কি? আমার জাতীয় স্বার্থটা কি? কোনো কিছু বলতে পারবেন? সরকারের কোন মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, আপনি কি বলতে পারবেন এ পর্যন্ত ট্রানজিট যে করিডোর দিয়েছেন তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে, বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে, নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে? কোনোভাবেই বাংলাদেশ লাভবান হয় নাই। বরঞ্চ আপনার অর্থ উপদেষ্টা বলেছেন, ডক্টর বশির রহমান, ট্রানজিটে বা করিডোরের জন্য যদি টাকা চাই সেটা নাকি অসভ্যতা হবে। এই হচ্ছে নমুনা। আর তার অর্থটা কি? এবং এই ফাঁকের মধ্যে আপনি এবার ভারতকে আপনি রেলের করিডোর সুবিধা দিয়েছেন। কলকাতা থেকে আগরতলা পর্যন্ত 1700 কিলোমিটার। খেয়াল করেন, যদি বাংলাদেশের উত্তর দিয়ে চিকেন নেক দিয়ে যদি ওখানে যেতে হয় 1700 কিলোমিটার, যে কোনো পণ্য পরিবহন করতে গেলে, যে কোনো অন্যান্য বিষয় পরিবহন করতে গেলে, সমরাস্ত্র এমনকি যুদ্ধাস্ত্র পরিবহন করতে গেলে ভারতের প্রতি বছর কত বিলিয়ন ডলার তাদের খরচ করতে হয়। এখন আপনি ট্রানজিটের নামে আপনি যে করিডোর দিয়েছেন, বাংলাদেশের বুক চিরে যেভাবে কোনো বিনা শুল্কে, বিনা কোনো টাকার বিনিময়ে ছাড়া যেভাবে আপনি ব্যবহার করতে দিয়েছেন, মাত্র 350 কিলোমিটার লাগবে। কোথায় 1700 কিলোমিটার আর কোথায় 350 কিলোমিটার? এর বিনিময়ে বাংলাদেশ কি পাবে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আমি পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিককে জানাবেন ভারতকে সবকিছু যে তুলে দিয়েছেন। আপনাদের মনে আছে কিনা, ছোটকালে পড়েছিলাম রবীন্দ্রনাথের একটা কবিতা, সকলই দিলাম তুলে থরে বিথরে, থরে বিথরে সকলই দিলাম তুলে। রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এই কবিতা লিখেছেন কিনা জানি না, কিন্তু সবকিছুই তিনি ভারতের চাওয়ার আগে সবকিছু তিনি তুলে দিয়েছেন। সাক্ষ্য দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজে। তিনি এরপরে বলছেন, ভারতকে যা যা আমরা দিয়েছি ভারত জীবনে কোনোদিন এটা ভুলতে পারবে না। নাগরিক হিসাবে আমরা জিজ্ঞেস করতে চাই, ভারতকে কি কি তুলে দিয়েছেন, কি কি এর তুলে দেওয়ার বাকি আছে? আমি কি সত্য কথা বলছি? আমি একথা প্রধানমন্ত্রী বলেছেন। এই কথা, এই হচ্ছে নমুনা। আমার সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন, সমরাস্ত্র কেনার সাথে নাকি ভারত এখন যুক্ত হবে। আমার জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সামরিক বাহিনীর জাতীয় নিরাপত্তার ইস্যুতে পর্যন্ত ভারত এখন ঢুকে পড়ছে। আমার এখানে আপনি যৌথ স্যাটেলাইট তৈরি করছেন, বাংলাদেশের নিরাপত্তার এমন কোনো বিষয় নাই। যৌথ স্যাটেলাইটের মধ্য দিয়ে সবকিছু বাস্তবে এখন ভারতের নজরদারির মধ্যে থাকবে। কথাটা যেটা বলে কথাটা শেষ করতে চাই, এই হচ্ছে সরকারের নমুনা। এই সরকারকে কি কোনো স্বাধীন দেশের সরকার বলা যাবে? এত কিছু করার পরে এটা কোনো নির্বাচিত সরকার, এটা কোনো জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার, যার আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, দেশের স্বার্থ রক্ষা করতে চায়, এরকম কোন সরকার কোন দেশের সাথে এরকম কোন চুক্তি তারা করতে পারে? তারা কথায় কথায় ইউরোপের উদাহরণ দেয়, বলছেন ইউরোপে যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় অসুবিধা কি? ইউরোপের কোন দেশের সাথে কোনো কাঁটা তারের বেড়া নাই,
প্রতিদিন প্রতি সপ্তাহে মানুষকে তারা হত্যা করে না। আজকে ভারত বাংলাদেশের 3 দিকে 4500 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে বাস্তবে বৃহত্তর একটা কারাগার ভারত এখন তৈরি করে ফেলেছে। এর নাম কি বন্ধুত্ব? আমি এমন এক বন্ধুত্ব যে প্রতি সপ্তাহে আমার মানুষকে হত্যা করে, এমন এক বন্ধুত্ব খরার সময় পানি প্রত্যাহার করে, বন্যার সময় আমাকে ডুবিয়ে মারে, এবং প্রত্যেকটা ইস্যুতে আমার রোহিঙ্গা সমস্যা কোন আন্তর্জাতিক ফোরামে ভারত আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে তার অবস্থান গ্রহণ করতে পারেনি। সেজন্য কথাটা বলতে চাই, ইউরোপের উদাহরণ দেবেন না এবং সিঙ্গাপুর উদাহরণ দেবেন না, ফলে আপনারা বাস্তবে এখানে বাংলাদেশের আর জনগণকে প্রতিনিধিত্ব করতে পারছেন না। দুর্ভাগ্যজনক ভাবে যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন যে দলের নেতৃত্ব হয়েছে, সেই দল এখন জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে না। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তবে এখন ভারতীয় স্বার্থে এখন তারা প্রতিনিধিত্ব তারা করছে। ফলে এই সরকার এদের সমঝোতা চুক্তিকে কোনোভাবে বাংলাদেশের মানুষকে গ্রহণ করবে, কেউ এটাকে গ্রহণ করবে না। শেষ কথা বলতে চাই, লড়াইয়ের মধ্যে আমরা আছি। এই সরকারের কাছে ভোটের অধিকার, মানুষের জীবন জীবিকা যেমন নিরাপদে নয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা আজকে গুরুতর হুমকির সম্মুখীন। সেই কারণের জন্য এই সরকারকে এদেরকে গলায় গামছা দিয়ে ওদেরকে বিদায় দেওয়া ছাড়া আমরা আমাদের বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না। গণতন্ত্র মঞ্চ সমগ্র জনগণকে নিয়ে, সকল বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে দেশকে রক্ষা, গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা, দেশের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য শেষ পর্যন্ত এই লড়াইটাকে আমরা এগিয়ে নেব। সেই লড়াই আমরা বিজয়ী হব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল হককে। এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা মাহমুদুর রহমান মান্না। সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক আরে কি চোরে তো টাকা, এইটা রাখো। দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন। আজকে কি জন্য গণতন্ত্র মঞ্চ এখানে প্রতিবাদ সভার আয়োজন করেছে সেটা খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন নেতারা। দুঃখের বিষয় হলো, এত কিছু বললেও সরকারের কানে তো বাতাস যাবে না। প্রধানমন্ত্রী বলেছেন, যে কথা হাসনাতকারী উল্লেখ করলেন, উনি বলেছেন ট্রানজিট দিয়ে কি অন্যায় করলাম। আচ্ছা, এরকম করে যদি পাল্টা প্রশ্ন করি, ট্রানজিট দিয়ে কি পেলে? বলা হয়েছিল না আমাদের ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, ওরা মাসুল দেবে, ট্রানজিট ফি দেবে। আমাদের দেশ সেই টাকায় সিঙ্গাপুর, ব্যাংকক এবং অন্যান্য উন্নত দেশের মতো হয়ে যাবে। বহুবার আমরা জানতে চেয়েছি, এই পর্যন্ত ট্রানজিট থেকে আমাদের ইনকাম কত? জবাব নাই। বাজেটটা পুরো পড়ে দেখেন, আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে, তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নেই। এইবার যেটা করলেন, এটা সবাই বলেছে, আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন। সরকার তো স্বীকার করে না, বলে না। সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা মেমোরেন্ডাম, এটা উপস্থাপনের নিয়ম আছে, ওনারা সেটা উপস্থাপন কখনো করেনি। আমরা পরিপূর্ণভাবে জানিও না যে কি কি সম্পাদিত হয়েছে, তার বিস্তারিত বিবরণগুলো কি। ভারতের পত্রিকা লিখেছে, ভারতের কোন কোন নেতা লিখেছে,
এই যে করিডোর বা ট্রানজিট যেটা দেওয়া হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে, বাংলাদেশ পার করে আবার ওইদিকে সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে। এটা চিকেন নেকের বিকল্প। বুঝে দেখেন, চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায়। সেভেন সিস্টারে প্রায় সব কয়টা সিস্টারের মধ্যে বিদ্রোহী, কোন কোন বিদ্রোহী এইরকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করে। চিকেন নেকের পাশে দোকলাম, এই দোকলামে ভারত চীনের যুদ্ধ হয়েছিল তাদের সীমানা, তাদের বাউন্ডারি নিয়ে এবং তাদের জায়গা জমি নিয়ে। সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি। অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে, সেটার কোনো নিষ্পত্তি হয়নি। এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায়। আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেজন্য তারা বিরোধিতা করছে। কেন? তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন নেক এত কাছে, চীন যদি এখানে একটা স্থাপনা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন সরঞ্জাম ইত্যাদি আনতে পারবে, গোয়েন্দাদের আনতে পারবে, আমাদের সিকিউরিটির প্রবলেম হবে। ভারত এত বড় একটা রাষ্ট্র, ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা। বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয়, আমেরিকাকে বোঝায়। আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, জানি না সত্যি সত্যি কি ঘটনা, কিন্তু আমেরিকা ভারতের কথা শুনে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায়। তার মানে স্পষ্টত তথাকথিত সিকিউরিটির নামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকেই রাখবার পরিপ্রেক্ষিত করে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিল কেন কয়েকবার? আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছেন। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না। জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি। এখন খালি আমাদের কাছে ভক্তি ছড়ায়, মনে করে আমরা সবাই বেকুব, আমরা কিছু বুঝি না, আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে। কিন্তু আমরা মনে করছি কেন এই রকম করে একটা করিডোর দিলেন, তার যুক্তি দেখার। দেখেন কি অদ্ভুত ব্যাপার। বলে কেন ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদের এখানে ট্রানজিট থাকলে দোষ কি? ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে, অনেকগুলো দেশ মানে সেন্ট্রাল কান্ট্রি, তাদের তাদের নিজেদের অভিন্ন কারেন্সি। একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না, একটা দেশের নাগরিক আরেক দেশে যান, তাদের কোনো শুধু আইডেন্টিটি কার্ড হলেই চলে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশীয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে? নাই। উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে? পারেনি। কাহিনী লম্বা করবো না। উনি এইটা তো করেছিলেন, এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন, যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। স্যাটেলাইট চুক্তি করছে, স্যাটেলাইট চুক্তি করবে কেন? আমার স্যাটেলাইট আমি চালাবো। ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন? তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে, তাই তো?
তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে। আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না। একইভাবে আমি বলি আণবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন, আমার দেশ আণবিক শক্তিতে কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন? আমরা কি ভারতের সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছে এইবারের সফরের মধ্যে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে নাই। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হল কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোন মন্ত্রী পর্যন্ত নয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান। আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমন ভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, অতএব তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই। এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি। বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো, হয়তো আজকে সেরকম সময় নেই। কিন্তু দেখছেন আপনারা, একটা সরকার জোর করে তা 15 বছর ধরে আসেই মনে করছে আরো বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা বড়দাবি করলো না, তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি, আপনারা কোথায় জিতলেন? এখন আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি এমন যে মানুষের নাভিশ্বাস উঠেছে, দেশে কোনো রিজার্ভ নাই। আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন। এই টাকা দেওয়ার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কি রকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন হচ্ছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দুঃখ লাগে, এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছে। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি রায়ে পর্যবসিত করেন নাই, নিজেরাই 2 নম্বরই করেছে। তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, বিউরোক্র্যাট, বড় বড় সেক্রেটারি, আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। কেন? তখন আমি সংক্ষেপ করছি। বন্ধুগণ, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে, অতএব গুন্ডা বাহিনী লাগবে। আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই, কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ এতগুলো বছর ধরে। তখন চুপচাপ ছিলেন, এখন ভদ্রতা করেন, 14 ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদূর পর্যন্ত আসতে পারতো। এবং তারপরেও তিনি আবার 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান, তার ব্যাপারে তা কোনো কিছু করতে পারেন না। কারণ আমি এখন পর্যন্ত গ্রেফতারি করানো হয়নি। আমি মাঝে মাঝেই বলি, আমার পাসপোর্ট 10 বছর ধরে আটকে রেখেছে, আমি বিদেশে যেতে পারি না। চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে, আমাকে যেতে দেয় না। বিভিন্ন মহল থেকে বলেছে আজিজ বেনজির বলেন যেন দুষ্কৃতিকারীদের, দুর্নীতিবাদদের পাসপোর্ট জব্দ করা হল না। কত নির্লজ্জ! বলে বিদেশ যেতে তো তাদের নিষেধাজ্ঞা দেয়, নিষেধাজ্ঞা দিলেন না কেন? অন্যদের নামে নিষেধাজ্ঞা দেন। আমাদের কেউ যদি বাইরে যেতে চায়, আমি কিংবা বিরোধী দলের কেউ, তাহলে ইমিগ্রেশন ওখানে 2 ঘন্টা আটকে রাখেন।
ওদের আটকে রেখেছেন তাও তো জানি না। বেরোজির কোন দিকে গেল, কোন রুটে, কোন ফ্লাইটে, ইমিগ্রেশন এখন পর্যন্ত সে তথ্য দিতে পারল না কেন? এরা নিজেদের গদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে রাষ্ট্র লিখে দেবে, পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে, আর্মিকে পারলে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতি বাজাবার চেষ্টা করবে, বিউরোক্রেসিকে ব্যবহার করবে, সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্রলোক সারবার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসবের মধ্যে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান। যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের যিনি ছবি, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকার মঞ্চে লেখা হচ্ছে, তার কোনো জবাব আছে? বন্ধুগণ, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই, আমরা অনেকদিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছেন, পারলেন না তো। আমি বলছি কাল পারিনি, আজ পারি, আজ পারিনি, কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে যাওয়া হয়। এইখানে কোনো থামাথামি নেই, আপোষ নাই। দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের, জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ করে আপোষ করবে না। আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না। মূল সমস্যা যেগুলো, সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো, সেই রকম কাজও করবো না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করেই আন্দোলন করে চলবার চেষ্টা করছি, এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে বিচ্ছিন্ন হই। সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আর যারা যারা শুনছেন, যারা ভিডিওতে অন্য কিছুর মাধ্যমে শুনছেন, সবার কাছে আমার অনুরোধ, লড়াই ছাড়া মুক্তি পাবেন না। যারা মনে করতেন রাজনীতি করবার দরকার কি, লড়াই করবার দরকার কি, তারা জেলে যেতে, তাকে জেলে যেতে হয়। আমি বলি, জেলে যদি যাওয়ার চিন্তা না করেন তাও তো জেলে যেতে হয়। জেল থেকে যদি বাঁচতে পারেন তাহলে দ্রব্যমূল্যের কষাঘাতে মারা যাবে। তাই বাঁচবার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। সেই লড়াইয়ের পথে আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। এবারে সভাপতির বক্তব্য রাখছেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামে আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, আরে ভাই পড়ে যাবে তো, একটু পরে নেন, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। আমাদের সভাপতির বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত, রাখো না, নিতে দাও, যে নিতে চায় তাকে নিতে দাও। উপস্থিত গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, মঞ্চের নেতা ও কর্মীবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, গত 2122 এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী উনি ভারত সফর করে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। 7টি সমঝোতা স্মারক ও 3টি চুক্তি নবায়ন করেছেন। সর্বমোট 10টি স্বাক্ষর উনি করেছেন। এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী একটি দামি সরকার, একটি অবৈধ সরকার এই চুক্তি করতে পারে না। আমরা এই চুক্তি মানি না, এই চুক্তি আমরা মানব না। আমি ভারতীয় হাই কমিশনারকে বলবো, আপনি গত 7ই জানুয়ারি নির্বাচনের সময় এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে। আপনি জানেন যাদের সঙ্গে আপনারা চুক্তি করেছেন তারা এক অবৈধ দামি সরকার। এই সরকারের সঙ্গে যে চুক্তি আপনারা করেছেন, এই দেশের জনগণ এই চুক্তি বা সমঝোতা স্মারক মানে না, মানবে না। বন্ধুগণ,
ব্লু ইকোনমির নামে যে সমুদ্র অন্ধ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পেয়েছিলাম, এই ব্লু ইকোনমির মাধ্যমে এই বর্তমান অবৈধ সরকার সেদিকে জলাঞ্জলি দিয়েছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। আমরা এই চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। তাই আমরা গণতন্ত্র মঞ্চ আপনাদের কাছে আমরা বলবো, আমরা ভারতের জনগণের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু এই সাম্প্রদায়িক অবৈধ এই সরকারের মাধ্যমে এই সাম্প্রদায়িক শক্তির সকল চুক্তি বাতিল দাবি করছি। আমরা এই চুক্তি মানি না, মানব না। বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে, আমাদের মিছিল শুরু হবে। তাই আমরা বৃষ্টির আগে মিছিল শেষ করতে চাচ্ছি। আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এখনই শুরু করব। বৃষ্টি খুব তাড়াতাড়ি আসতে পারে, আমরা খুব সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে আমরা এখনই আমাদের বিক্ষোভ মিছিলটি শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এই মিছিলের মধ্যে দিয়ে আজকের এই সমাবেশের কাজ সমাপ্ত ঘোষণা করা হলো।
ঢাকা